সুমন, আমি একটু শুরু থেকে বলতে চাইবো। তুমি বলছিলে তৃণমূল দলটার বয়স 28 বছর আর তৃণমূল সরকারের বয়স 15 বছর, কিশোর। কিন্তু এই কিশোর সরকার আমাদের যা অভিজ্ঞতা দিল তা একটু আগে আলোচনা করি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমরা আগে জানতাম যে কলেজে থাকে ক্লাসরুম, বেঞ্চ, চক ডাস্টার। আমরা এখন জানলাম কলেজে থাকে বেডরুম, মাসাজ পার্লার, বালিশ, কন্ডোমের প্যাকেট। এটা তো আমরা জানতাম না। আমরা জানলাম পাট খেতে পাট ওঠে। আমরা এখন জানলাম পাট ক্ষেত থেকে টাকাও ওঠে। আমরা জানলাম যে গত 15 বছর ধরে ক্লাব ঘরে খেলার সরঞ্জাম ছাড়া ত্রাণের সামগ্রীও থাকে, এমনকি হাসপাতালে যে বেড ব্যবহৃত হয় সেই বেডও থাকে। কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী থাকে, এটা আমরা জানতাম না। আমরা জানতাম খেলার সঙ্গে যুক্ত মানুষেরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবেন। ওমা দেখি এমন একজন মানুষ, তিনি সমস্ত ক্লাবের প্রেসিডেন্ট, যার সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। বলবে বডি শেমিং, তার চেহারাটাই একটা ফুটবলের মতো, তা নিয়েও কি করে তিনি সব ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে আমার জানা নেই। এবার আসি তোমার আলোচনায়। দেখো, যে দুজনের নাম তোমরা বারবার বলছো, এই স্টুডিও পাড়ায় গত 15 বছরে যা অত্যাচার, রাহাজানি, চুরি, ডাকাতি, মহিলাদের সম্ভোগ যা তারা করে এসেছেন তার তুলনা নেই। তুমি এটাও বললে যে 4 তারিখের পর সরকার বদলালে কি হতো। দেব বলেছেন, দেব নিজে প্রতিবাদ করেছেন, যার ফলে তাকে অপমানিত হতে হয়েছে। অনির্বাণ প্রতিবাদ করেছেন, যার ফলে তিনি কাজ পেতেন না। আমি নাম করে বলছি, বাদশাহ থেকে সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, তাদের কাজ ছিল না বা প্রায় কমে গিয়েছিল, কারণ তারা বামপন্থায় বিশ্বাস করতেন বললে ওদের বিরোধিতা করেছেন বলে। রুদ্রনীল ঘোষ বলছি, রুদ্রনীল ঘোষ সর্বোপরি সবার কথাই আসবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই রাজ্যে আইনের শাসন ছিল না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে শুধু দোষারোপ করা হচ্ছে, প্রত্যেকে দোষী যারা যারা ভোগ করেছেন। অযোগ্য লোকেরা আলো জ্বলা গাড়ি ব্যবহার করেছেন। দেউচা পাচামির কি করে কর্তা হন পরমব্রত, কি তার যোগ্যতা? তিনি আলো জ্বলা গাড়ি, তিনি এসি ঘর পাবেন, শুধু সেই লোভে সবাই মিলে লুটপাট করেছেন। আজকে শুধু অভিষেকের ঘরে বন্দুক রাখলে তো হবে না, আপনারা সবাই দায়ী। আর বাঁচতে চাইছেন বলেই আপনারা দল বদলাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন। পুলিশ আইনের শাসন রাখতে পারেনি, পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল না, মানুষ ভীত সন্ত্রস্ত ছিল। 4 তারিখের পরে সরকার বদল না হলে সর্বনাশ হতো, আরো ভয়ঙ্কর কাণ্ড হতো। প্রশ্ন হলো, এই যে যারা নিয়মিত তোলা তুলতো, এই যে একটি মেয়েকে আপনি দেখালেন, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কার মদতে? উত্তর হয়তো, এবং এর অসংখ্য কেস স্টাডি এখন টালিগঞ্জে সামনে আসছে। এর আগেও নিশ্চয়ই তারা সুমন, এবার এই যে থানাগুলো, আমি বলছি জয়ন্ত, এরা কমপ্লেন নিত না, এফআইআর দায়ের করা তো দূরের কথা, আমি তোমার অনুষ্ঠানে বলে গেছি, সাধারণ মানুষ আমাদের কাছে এসে বলেছেন 15 মিনিট পুলিশকে অফ করে দিন, বাকিটা আমরা দেখে নেব। এবং এবারও তাই হয়েছে। ভোটের সময় পুলিশ তো আগে রং বদলেছে, আমরা দেখেছি। কাজুরি বন্দ্যোপাধ্যায়কে তুলে দিয়েছিলেন কালীঘাট থানার ওসি, সে দৃশ্য আমরা দেখেছি, তখন ভোটের ফল সম্পূর্ণ প্রকাশ হয়নি। আমি তোমাকে একটা কথা বলেছি যে বাঙালি এখন দুরকম, প্রভাবশালী আর পকেট খালি। প্রভাবশালীরা প্রচুর লুটেছে, বাড়ি, প্রাসাদ। আগে আমরা জানতাম পুলিশ আলাদা লোক, চোর আলাদা লোক। এখন তো দেখছি পুলিশ চুরি করে প্রাসাদ বানিয়েছে কান্দিতে, তার সেখানে 30টা ঘর। এইবারে এই পকেট খালিরা এতদিন তারা অপেক্ষা করছিলেন। 4 তারিখের পর ভোটের রেজাল্ট বেরোনোর পর এই পকেট খালিরা এত ডিম ছুঁড়ছেন, মুরগিরা খুব রাগ করছে। মুরগিরা বলছে, ডিম তোমরা খাও না খাও, ফেলে দাও, কিন্তু ওদের গায়ে ছুঁড়ে মেরো না, এতে আমরা খুব অপমানিত হচ্ছি, অসম্মানিত হচ্ছি। সুমন, আরেকটা কথা বলার, অনির্বাণের কথার পরিপ্রেক্ষিতে, যে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে যে ভোটের রায় তারা মানছেন না। সিসিটিভি ফুটেজ চাইতে হয়, নাহলে কিন্তু প্রিজার্ভ করা হয় না। দুটো মামলার কথা বলি, যে দুটো মামলায় আমরা সিসিটিভি প্রিজার্ভ করা চেয়েছি, একটা হলো পঙ্কজ দত্তর সঙ্গে বটতলা থানায় কি অন্যায় করা হয়েছে তার জন্য সিসিটিভি ফুটেজ প্রিজার্ভেশন চেয়ে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছি, এবং রায় আছে সিসিটিভিটা প্রিজার্ভ করতে হবে। প্লাস আমরা সেদিনও অভয়া মামলাতে সিসিটিভি ফুটেজ প্রিজার্ভেশন চেয়েছি, প্রিজার্ভ করতে হয়। আমি প্রশ্ন করছি, একটা মামলা করা হয়েছে সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করবার কথা বলে, একটা মামলা করা হয়েছে যে দুর্নীতি হয়েছে ওই ভোটে, কে মামলা করেছেন আমরা জানতে চাই। আর একটা কথা বলে শেষ করি, তুমি মেয়র সাহেবের কথা দেখালে। মেয়র আগে বলেছিলেন কলকাতার মানুষকে বাঁচাতে দিল না, এবার বললেন যে কলকাতার অনেক অসম্পূর্ণ কাজ থেকে গেল। আমি প্রশ্ন করি, যেদিন আপনাকে অ্যারেস্ট করেছিল এবং আপনি বলেছিলেন কলকাতার মানুষকে বাঁচাতে দিল না, তারপর ঝড়ে মানুষ মরেনি,
তারপর বাড়ি ভেঙে মানুষ মরেনি, তারপর বাড়ি হেলে পড়েনি, তারপর জমা জলে তড়িদাহিত হয়ে কিশোরের মৃত্যু হয়নি। আপনি করেছেনটা কি? আপনারা শুধু নিজেদের পকেট ভরেছেন, আপনারা প্রভাবশালী, আপনারা কোর্টে নিজেদের প্রভাব দেখিয়েছেন, আর যাদের পকেট খালি তারা এই অপেক্ষা করছে। দেখো সুমন, আমি বারবার বলছি, আমি এই গণরোষ তত্ত্বে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না মানুষ আইনের হাতে দিন, পুলিশ কি করে দেখুন, আপনারা আস্থা রাখুন, কিন্তু যেভাবে মারধর হচ্ছে এই গণরোষে বিশ্বাস করি না। তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটাও ভালো না। আরও একটা কথা বলে আমি শেষ করি, আইনের ছাত্র হিসেবে দুটো কথা বলি, যে দুটো আমার এই মুহূর্তে খারাপ লাগছে, কারণ আমি তোমার কাছে এসে বলেছি স্বাধীনতার পর আমি আসবার সুযোগ পাচ্ছি। দেখো দুটো জিনিস, এক, এই যে কোমরে দড়ি বেঁধে পাড়ায় পাড়ায় ঘোরানো হচ্ছে, এটা কিন্তু বেআইনি, এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আমরা বারবার মামলা করেছি, এটা প্রয়োজনটা কি? আইন তো রয়েছে, কোমরে দড়ি বেঁধে আপনারা আনবেন কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.